আজকে ওয়ার্ল্ড স্লিপ ডে। এই ওয়ার্ল্ড স্লিপ ডেতে আমরা আমাদের যে একটা নেগলেক্টেড টপিক, যে স্লিপ, ঘুমের সমস্যা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, নেহা সিংহাই, ওকে, থ্যাংক ইউ নেহা। Then another question I got just now. I usually try to sleep early, but I used to get sleep around 3 to 4 a.m. and consequently I get up very late. What is the solution of this? সমস্যাটা হচ্ছে যে ইনি ঘুমান টাইমে, শুতে যান টাইমে, কিন্তু এনার ঘুম আস্তে আস্তে লেগে যায় 3-4, রাত 3-4, এবং ইনি ঘুম থেকে উঠছেন আবার বেলা করে। তাহলে কি এনার ঘুমের সমস্যা? তাহলে কি ইনি ঘুমের ওষুধ খাবেন? তাহলে কি ইনি জলপিডেম বা অ্যালপ্রাজোলাম, ক্লোনাজেপ্যাম এই জাতীয় ওষুধ খাবেন? এই জাতীয় ওষুধ সাধারণত মানুষজন খান। তাহলে এনার রোগটা অ্যাকচুয়ালি কি? তাহলে জেনে রাখুন, যে টপিকটা নিয়ে এক্ষুনি বলতে চলেছি, এই টপিক সম্বন্ধে আপনাদের বেশিরভাগ মানুষেরই ধারণা প্রচন্ড কম। আপনারা জানেন না যে আমাদের বডি, যে বায়োলজিক্যাল যে ক্লক, একটা ঘড়ি আছে, আমাদের বডির ঘড়ি, মানে সূর্য যখন ওঠে আমাদের বডির ঘড়ি শুরু হয়ে যায়, এবং সূর্য যখন নেমে যায় তখন আমাদের বডির ঘড়িতে আঁধার হয়ে যায়, মানে আমাদের বডির ঘড়িতে রাত হয়ে যায়। যখন রাত হয়ে যায় আমাদের বডির ঘড়িতে, তখন আমাদের বডি থেকে একটা হরমোন বেরোতে শুরু করে, যাকে বলা হয় মেলাটোনিন। ওই মেলাটোনিনটা ধীরে 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 বাড়তে থাকে সন্ধ্যের পর থেকে। একটা সময় গিয়ে মেলাটোনিনটা সর্বোচ্চ হারে আমাদের বডিতে তৈরি হয়, এবং সেই সময় আমাদের হাই ওঠে, আমাদের ঘুম ঘুম পায়। সেই সময়টা হতে পারে 9টা, 10টা, 11টা। সেই সময় যদি আপনি না ঘুমান, হতে পারে আপনার খাওয়া দাওয়া বাকি আছে, আপনার পড়াশোনা বাকি আছে, আপনার কাজ বাকি আছে, কোনো টিভি সিরিয়াল দেখা বাকি আছে, কোনো নিউজ দেখা বাকি আছে, এই সমস্ত কিছু করতে করতে আপনার ঘুমটা ওই সময়ে হলো না যে সময় আপনার হাইটা উঠছে। আপনার যে যে দৈনন্দিন ক্লক, যে ডেলি রুটিনের যে ঘড়িটা, সেই ঘড়িটা বলছে না আপনাকে 12টার সময় ঘুমাতে হবে, কিন্তু আপনার হাই উঠেছিল 10টা, 10:30টার দিকে, আপনি ঘুমালেন না। তখন গিয়ে কি হলো? তখন গিয়ে যখন আপনি ঘুমালেন, তখন আপনার যে মেলাটোনিনের যে সার্জ, যে মেলাটোনিনটা যে বডিতে অনেকটা বেড়েছিল, সেটা কমতে শুরু করলো। তখন আর আপনার ঘুমটা এলো না। তখন আপনার ঘুমটা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল, এবং যখন আপনি ঘুমালেন, যখন আপনার ঘুমটা এলো রাত 3-4টের সময়, তখন থেকে নিয়ে কিন্তু আপনি 6 থেকে 7 ঘন্টা আপনাকে যেহেতু ঘুমাতে হবে, আপনার বডি যেহেতু 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে চাইছে, সেজন্য আপনি ভোর 4টে থেকে সকাল 10টা, 11টা পর্যন্ত ঘুমাচ্ছেন। তাহলে এই রোগের জন্যও কিন্তু আপনার ঘুমের ওষুধের দরকার নেই, যে ওষুধগুলো আপনারা সাধারণত খান। এই রোগের জন্য যেটা করতে হয় সেটাকে বলা হয় স্লিপ হাইজিন, মানে ঘুমের যে নিয়মানুবর্তিতা, যে নিয়ম মেনে ঘুমালে আপনার ঘুমটা ভালো করে হয়, সেটা করতে হবে। স্লিপ হাইজিন কি জিনিস? স্লিপ হাইজিন শুরু হয় একদম দিনের শুরু থেকে। রাতে যদি ঘুমাতে চান, चैन से अगर सोना है तो जाग जाइए, একদম ট্যাগলাইন এটা। রাতে যদি আপনি ভালো করে ঘুমাতে চান, তাহলে সকাল থেকে আপনি প্ল্যান করুন যে আপনার ঘুমটা কিভাবে, আপনার দিনটা কিভাবে চললে আপনার রাতে ঘুমটা আসতে পারে। প্রথমত, সকালবেলা একটা ফিক্সড টাইমে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। সেটা সূর্য যখন যখন যে সময়, যে ঋতুতে সূর্য যে সময় ওঠে, সেই সময় অনুসারে একটা টাইম ম্যাচ করে নিন। সূর্য যদি ভোর 5টায় ওঠে, তাহলে 5টা, 5:30, 6টার দিকে আপনি ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন। ঘুম ভেঙে গেলে বেডের মধ্যে শুয়ে থাকবেন না, চট করে বেড থেকে উঠে পড়ুন। উঠে পড়ে বাইরের যে উজ্জ্বল লাইট, ব্রাইট লাইট, সূর্যের আলো, সেই আলোতে সকালবেলা বেরিয়ে পড়ুন। বেরিয়ে পড়ে সেই আলোতে একটু হাঁটুন, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তাহলে সূর্যের আলোর সঙ্গে আপনার বডির একটা কানেকশন তৈরি হলো, এবং সারাদিন আপনি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। দুপুরবেলা ওই যে আমাদের একটা ভাত ঘুম পায় বাঙালিদের, ওই ভাত ঘুমের টাইমটা আপনারা লিমিট করুন, আপনারা সংযত করুন। ভাত ঘুম দুপুর 1টা থেকে 3টের মধ্যে আপনি ঘুমাতে পারেন, 15 থেকে 20 মিনিট, তার বেশি নয়। 15 থেকে 20 মিনিট, তার বেশি ভাত ঘুম সম্ভব নয়। তারপরে আপনি উঠে পড়ুন, উঠে পড়ে আবার আপনি অ্যাক্টিভ কাজে, আপনি আপনার সক্রিয় কাজে আপনি লিপ্ত হয়ে যান। আপনি যে চা কফি যে পান করেন, সেই চা কফি বিকেল 5টার পরে অবশ্যই পান করবেন না। আপনি যদি স্মোকিং করেন, আপনি যদি বিড়ি সিগারেট খেয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই বিড়ি সিগারেট থেকে আপনি একটুখানি বিরত থাকুন। এটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এবং রাতের বেলা যে স্ক্রিন টাইম, যে আমরা মোবাইল, টিভি এগুলো দেখি, সন্ধ্যে 6টা থেকে 8টার পরে মোবাইল, টিভি স্ক্রিনিং এগুলো দেখবেন না। রাতের বেলা মোবাইল নিয়ে ঘুমাতে যাবেন না। এই সমস্ত কিছু করলেন, করার পরে বেডে শুলেন, শোয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার ঘুম আসছে না।
সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার মধ্যে একটা টেনশন হবে, একটা অ্যাংজাইটি হবে, ঘুম কেন আসছে না, ঘুম না এলে আমাকে পরের দিনে সকালে উঠতে হবে, পরের দিনে সকালে আমি উঠতে পারবো না, পরের দিনে সকালে যদি আমি না উঠি আমার কাজ হবে না, আমার দিনটা কেটে যাবে। এই চিন্তায় যে ঘুম না আসার চিন্তা ঘুম না আসারই একটা কারণ হয়ে দাঁড়ায়, মানে আপনাকে একটা উদ্বেগের সৃষ্টি করে, সেই উদ্বেগের জন্য আপনি আরো ঘুমাতে পারেন না, আরো টেনশন হয়, আরো ঘুমের ব্যাঘাত ঘটে। এই জন্য ওই উদ্বেগ থেকে আপনাকে বেরোতে হবে। যদি বিছানায় শোয়ার 20 মিনিটের মধ্যে আপনার ঘুম না আসে, তাহলে ওই বিছানা থেকে উঠে পড়ুন, উঠে পড়ে পাশের ঘরে যান, বারান্দায় যান, গিয়ে একদম অল্প আলোতে বসুন, একটু গান শুনুন কিংবা কোনো বই পড়ুন। গানটা হলে খুব হালকা গান কিংবা বই। যদি আপনি প্রচণ্ড ধার্মিক হন, তাহলে আপনি ধর্মীয় জিনিসপত্র করতে পারেন, যাতে করে আপনার ওই যে ঘুমের প্রতি যে অ্যাংজাইটি, ঘুমের না হওয়ার জন্য যে দুশ্চিন্তা, সেখান থেকে আপনি বেরোতে পারেন। তারপরে যখন আবার আপনার ঘুম লাগবে, তখন বেডে গিয়ে আবার শুয়ে পড়ুন। যদি আবার শুয়ে পড়তে গিয়ে দেখেন যে আবার এরকম হচ্ছে, তাহলে আবার উঠে পড়ুন, উঠে পড়ে আবার একইভাবে বাইরে গিয়ে একটু পড়ুন বা কানে কিছু লাগিয়ে শুনুন বা অন্য কিছু ধর্মীয় কিছু ভাবুন, আবার চলে আসুন। এইটা যদি আপনি করেন, তাহলে ঘুমের দুশ্চিন্তা থেকে বেরোতে পারবেন। আরেকটা জিনিস জেনে রাখবেন, অনেক মানুষের এরকম একটা স্বভাব আছে যে রাতের বেলা শোয়ার সময় তারা ভাবে পরের দিনের সকালে তারা কি কি কাজ করবে। এই প্ল্যানটা যারা করে তাদের কিন্তু ঘুমের প্রচন্ড হারে ব্যাঘাত ঘটে। ওই জন্য পরের দিনের প্ল্যান রাতের বেলা করবেন না। আপনাদের যে শোয়ার ঘরটা, যে বেডরুমটা, সেই বেডরুমটা ঘুমের জন্যই শুধু ব্যবহার করুন। বেডরুমে সারাদিন বসে বসে অন্য কোনো কাজ করবেন না, তাহলে বেডরুমটাকে দেখলেই যে ঘুম আসবে, এই যে রিফ্লেক্স, এই যে প্রতিবর্ত, সেটা আপনার চলে যাবে। ওই জন্য যদি আপনার বেডরুম ঘুমের জন্য না হয়ে থাকে, তাহলে বেডরুমটা ঘুমের জন্যই আপনি ইউজ করুন শুধুমাত্র। আপনার যে ম্যাট্রেসটা আছে, সেটা যেন খুব শক্ত না হয়, যেন একটু আরামদায়ক ম্যাট্রেস হয়। এবং আপনার যদি আপনার ঘরের চারিদিকে যদি খুব সাউন্ড থাকে, যদি হইচই থাকে, তাহলে সেইগুলো এর থেকে একটু দূরে থাকুন। এগুলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এবং যদি আপনারা এই বিষয়ে, ঘুমের স্লিপ হাইজিন বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে নিউরো জাগরণ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই বিষয়ে, স্লিপ হাইজিন বিষয়ে আরো বিস্তারিতভাবে আপনারা জানতে পারেন। এবং ঘুমের মধ্যে ঘটে যাওয়া আরো অনেক ঘটনা, যেটা আপনারা স্বপ্নের ফেরিওয়ালা বলে বিভিন্ন ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। সেগুলো দেখলে এই বিষয়ে আপনারা আরো জানতে পারবেন। নেক্সট প্রশ্ন, বনশ্রী সেন। বনশ্রী সেন উনি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন। আমার মা আপনার ট্রিটমেন্টে আছে, এখন আমার মায়ের খেতে বসলে মাথা নিচু করলে নাকি মাথা ঘুরতে শুরু করে, এর সমাধান কি আছে? আচ্ছা, খেতে বসলে মাথা নিচু করলে মাথা, এই যে ঘোরার সমস্যা, এর জন্য অনেক কারণ হতে পারে। যেহেতু আমাদের একটা ঘুমের টপিক, আমরা ঘুমের টপিকে ডিস্ট্রিক্ট থাকবো। ধন্যবাদ। পেশেন্টের রাত্রে ঘুম পায় না, কিন্তু ঠিক সকাল 8টার সময় ঘুমাতে শুরু করে এবং 10টা পর্যন্ত ঘুমায়, এক্ষেত্রে কি করণীয়? এই প্রশ্নটারই আমি উত্তর দিলাম যে এটাকে বলা হয় ডিলেড সার্কেডিয়ান স্লিপ ওয়েক সাইকেল ডিসঅর্ডার। মানে খুব গভীর রাতে ঘুম আসে এবং সকালবেলা ঘুম ভাঙতেও দেরি হয়। এই জিনিসটার জন্য আপনাকে স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। স্লিপ হাইজিনের জন্য আপনারা আমার ডক্টর MM শামীমের ইউটিউব চ্যানেল যেটা আছে নিউরো জাগরণ, সেখানে গিয়ে আপনারা স্লিপ হাইজিনের ভিডিও দেখতে পারেন। বা এতেই আমি রিকোয়েস্ট করব, যদি কোনো দর্শক যদি ওই ভিডিওগুলোর লিঙ্ক থাকে, তাহলে এখানে কমেন্ট বক্সে পোস্ট করে দিতে। আচ্ছা, সুনীল প্রশ্ন করেছে, I sleep for 8 to 9 hours every day but still I feel sleepy during the day. Why does this happen? আচ্ছা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কোনো একটা মানুষ পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছে, তারপরেও সকালবেলা উঠে তার মনে হচ্ছে যে না, তার ঘুম লাগছে, তার ভালো লাগছে না, হয়তো আর একটু ঘুমালে ভালো হতো। এই জিনিসটা হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যে নন রিফ্রেশিং স্লিপ। মানে ঘুম যেটা হলো, সেই ঘুমের আর্কিটেকচার, যে গঠনটা হওয়ার কথা ছিল, সেই গঠনটা ঠিকঠাক করে হলো না। এই বিষয়ে বলতে গেলে আপনাদের একটু জানতে হবে যে ঘুমের গঠন কি জিনিস। ঘুমের আবার কোনো গঠন আছে নাকি? ঘুমের গঠন আছে। ঘুমের যে শুরুর পার্টটা, আমরা যদি কোনো একটা মানুষ যদি 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, তাহলে তারা ঘুমের শুরুর পার্টটা থেকে শেষ পর্যন্ত এই 6 থেকে 8 ঘন্টা বিভিন্ন সাইকেলে হয়, মানে বিভিন্ন সেগমেন্ট হয়। মানে ধরুন সে 8 ঘন্টা ঘুমাচ্ছে, প্রতি 1.5 থেকে 2 ঘন্টা একটা ক্ষোভ থাকে, ওই ধরনের ঘুম 1.5 থেকে 2 ঘন্টা হবে, তারপর আবার 1.5 থেকে 2 ঘন্টা একটা ঘুম হবে, তার থেকে আবার 1.5 থেকে 2 ঘন্টা এক ধরনের ঘুম হবে। তাহলে প্রথমে যে 1.5 থেকে 2 ঘন্টা যে ঘুমের কথাটা বলছি, সেটা কি ধরনের হয়? প্রথমে ঘুমের সময় তার মাথার যে অ্যাক্টিভিটিগুলো, সেই মাথার অ্যাক্টিভিটিগুলো অতটা ফাস্ট হয় না, স্লোলি চলতে থাকে। তারপরের দিকে 20 থেকে 25 মিনিট মাথার অ্যাক্টিভিটিটা প্রচণ্ড ফাস্ট চলতে থাকে, এবং সেই সময়
চোখটা এরকম সরসর করে নড়ে। আপনারা অনেক সময় দেখেছেন যে ঘুমাচ্ছে মানুষটা কিন্তু চোখটা এরকম করে নড়ছে, দুদিকে এরকম করে চোখটা নড়ছে, এটাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। তার মানে আমাদের যে ঘুমটার একটা পার্ট যেটা হয় যেখানে চোখটা নড়ে না, আর একটা পার্ট হয় যেখানে চোখটা নড়ে। এই দুটো পার্টের একটা সংমিশ্রণে, এই দুটো পার্টের একটা ঠিকঠাক মিক্সচারে আমাদের ঘুমটা তৈরি হয়। অনেক সময় যদি কেউ অনেক রাত করে ঘুমায় বা মাঝরাতে বারবার ঘুম ভাঙে বা তার ফোন কলে বারবার ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, কিংবা কেউ যদি সে ওষুধ খেয়ে ঘুমায় বা ঘুমের মধ্যে দুশ্চিন্তার জন্য স্বপ্নের জন্য তার ঘুম ভেঙে গেল, আবার সে ঘুমাতে গেল, বা সকালবেলা ঘুমটা কমপ্লিট হওয়ার আগেই সে ঘুম থেকে উঠে পড়লো, এই সমস্ত কারণে তাদের যে ঘুমের যে আর্কিটেকচার, ঘুমের যে গঠন, সেই গঠনটা যেরকম হওয়ার কথা সেরকম হয়ে উঠতে পারে না। সেই ক্ষেত্রে নন রিফ্রেশিং স্লিপ হতে পারে, মানে ঘুমালাম অথচ দিনের বেলা ঘুম লাগছে। ওই জন্য আপনাদের ভাবতে হবে যাদের এই নন রিফ্রেশিং স্লিপ হয় তাদের যেন ঘুমের মধ্যে ঠিকঠাক করে ঘুমানোর জন্য স্লিপ হাইজিন, ঘুমের যে সচেতনতা, ঘুমের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে ফলো করা হয়। সেই পদ্ধতি যদি তারা ফলো করে তাহলে কিন্তু তাদের এই নন রিফ্রেশিং স্লিপ, যে রাতে ঘুমালো অথচ সকালে উঠে আবার ঘুম পাচ্ছে, সেটা কিন্তু তাদের হবে না। আগের কিছু প্রশ্ন যদি মিস করে থাকি তাহলে আপনারা প্রশ্নগুলো আবার করতে পারেন যদি আমি কারো প্রশ্ন মিস করে যাই। আচ্ছা, মাঝখানে একটা প্রশ্ন রয়েছে, অনির্বাণ বাবু করেছেন, ঘুমানোর শুরুতে হঠাৎ মনে হয় শরীরটা কেঁপে উঠলো, এর কি কোনো সমাধান আছে? ঘুমের শুরুতে যদি কারো শরীরটা হঠাৎ করে কেঁপে ওঠে, মানে কিরকম হয়, ধরুন আমি শুতে গেলাম, জাস্ট ঘুমটা আসতে শুরু করেছে, হঠাৎ করে এরকম করে কেঁপে ঘুমটা ভেঙে গেল, এরকম বলতে চাইছেন তো? এই জিনিসটা কিন্তু অতীব কমন একটা কন্ডিশন, যেটাকে বলা হয় হিপনিক জার্ক বা হিপনোগোগিক মায়োক্লোনাস, মানে ঘুমের শুরুতে হঠাৎ করে বডি কেঁপে ওঠা। এইটা বেশিরভাগ ক্ষেত্রে একটা নর্মাল ফেনোমেনা, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা সাধারণ ঘটনা যেটা অনেক মানুষের ঘটে। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানান কতজনের এই ঘুমের শুরুতে বডিটা হঠাৎ করে কেঁপে ওঠে। আপনারও কি কেঁপে ওঠে? যদি ইয়েস হয় তাহলে জানান যে হ্যাঁ আমারও কেঁপে ওঠে। তা দেখুন কতজন বলছে তাদের কেঁপে ওঠে। তা এই যে বডিটা হঠাৎ করে কেঁপে ওঠা, এটাকে বলে হিপনিক জার্ক। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনেকাংশে দেখা গেছে যাদের বডি খুব এক্সাইটেড থাকে, খুব উত্তেজিত থাকে, তাদের এই জিনিসটা বেশি হতে পারে। তাহলে আমি আপনার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি আপনারা স্মোকার হন, যদি বারবার প্রচন্ড হারে কফি খান, চা খান, ওইগুলো একটুকে এড়িয়ে চলুন এবং স্লিপ হাইজিন মেনটেন করুন, তাহলে দেখবেন যে ঘুমের মধ্যে এই জার্ক হওয়াটার প্রবণতা কমে যাবে। কিন্তু যদি ঘুমের মধ্যে এই জার্কটা, আপনার এই যে ঝাঁকুনিটা বেশি বারবার করে হয় এবং ঘুমানোর শেষে সকালের দিকে ঘুম থেকে ওঠার সময় যদি এরকম জার্ক আপনার হয়, তাহলে কিন্তু এটা একটা খিঁচুনির লক্ষণ হতে পারে, মৃগী রোগের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ব্রেনের ইইজি করে আরও বিভিন্ন ধরনের টেস্ট করে দেখতে হবে যে ঠিক কি কারণে এটা হচ্ছে, সেই কারণের আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কমেন্টে দেখতে পাচ্ছেন কতজন মানুষ বলছেন যে এই প্রবলেম তাদেরও হয়। তা আপনাদের এই রেসপন্স, এই উত্তেজনা দেখে আমি একটা জিনিসই আপনাদের কাছে আমি কমিট করতে চাইছি, যে প্রতি সপ্তাহে আমি এরকম করে একটা করে টপিক নিয়ে, আপনাদের জানার টপিক নিয়ে আমি লাইভে আসব, আপনাদের সমস্ত কোয়েরিগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক কোন কোন টপিকে আপনারা লাইভ চাইছেন, লাইভ ডিসকাশন চাইছেন, সরাসরি ডিসকাশন চাইছেন, আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। আমি নেক্সট উইকেও লাইভে আসার চেষ্টা করব। আচ্ছা, মিস্টার মন্ডল বলছেন, ঘুমিয়ে থাকা অবস্থায় চমকে চমকে উঠি, কখনো নিজে বুঝতে পারি আবার কখনো বুঝতেও পারি না, পাশের জন কেউ থাকলে কমপ্লেন করে, সুপাইনভাবে থাকলে অনেক অনেক বেশি হয়। হ্যাঁ, ঠিক এটাই বলছেন যে ঘুমের মধ্যে চমকে চমকে ওঠা, হিপনিক জার্ক, যেটা নিয়ে আমি এক্ষুনি ডিসকাস করলাম। আচ্ছা, ইব্রাহিম বাবু প্রশ্ন করেছেন, অনেক সময় এক পাশ হয়ে ঘুমিয়ে থাকলে মাথা সমেত সেই পাশটা কিছুটা অসাড় হয়ে যায়, কিছু সময় পর সেটা ঠিক হয়ে যায়, এটা কেন হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে বিশ্বাস করুন, আমি জানতাম যদি ঘুমের নিয়ে কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করি, এরকম অদ্ভুত কিছু প্রশ্ন আমাদের সামনে আসবে। এবং বিশ্বাস করুন, যারা এই 50 জন 100 জন যে সমস্ত মানুষ এই 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 লাইভ ডিসকাশনটা দেখছেন, আপনাদের প্রতিটা প্রশ্নের সঙ্গে তারাও কিন্তু নিজেদের কমপ্লেনগুলোকে, নিজেদের প্রবলেমগুলোকে, জীবনে এরকম ধরনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে তারাও রিলেট করতে পারবে। তার মানে তাদের সঙ্গেও এরকম ঘটনা কিন্তু ঘটে। আপনার সঙ্গে কোনোদিন ঘটেনি যে কোনো একটা দিকে কাত হয়ে শুয়েছেন, যেদিকে কাত হয়ে শুয়েছেন সকালবেলা উঠে সেই হাতটা ঝিনঝিন করছে, সেই হাতটা তুলতে পারছেন না, কিছুক্ষণের জন্য হাতটা ভারী হয়ে থাকছে, তারপরে কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যাচ্ছে? হয়েছে তো এরকম? যা কার হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানান। বিভিন্ন মানুষের এটা হয়ে থাকে। তা
এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রেশার পালসি। প্রেশার পালসি মানে হচ্ছে যে কোনো একদিকে কাত হয়ে যখন আপনি শুচ্ছেন, ধরুন আমি এইদিকে কাত হয়ে এভাবে শুলাম, তাহলে আমার মাথার ভারটা এইদিকে পড়লো, বা আমি যে বডির, আমার হাতটা বডির নিচের দিকে চেপে গেল, তার মানে আমাদের যে বডি, আমাদের শরীরের যে ভারটা আমার হাতের উপরে পড়লো, বেডটা নিচের দিকে রয়েছে, আমার হাত তার মাঝখানে এবং তার উপর আমার বডির ভারে, শরীরের ভারে হাতটা চাপা পড়ে যাচ্ছে, তখন হাতের মধ্যে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো বেডের এগেনস্টে শরীরের ভারেই, শরীরের ওয়েটেই চাপা পড়ে গেল। যখন এই নার্ভগুলো চেপে গেল শরীরের ভার দিয়েই, তখনই ওই নার্ভগুলো দুর্বল হয়ে যায়। সবার হয় না, যাদের যাদের কিছু কিছু ভিটামিনের কমি আছে, যেমন ভিটামিন B12, যাদের যাদের নার্ভের চাপের জন্য নার্ভের দুর্বলতা হয়ে যাওয়ার প্রবণতা আছে, যাকে আমরা বলি HNPP, একটা প্রেশার পালসি, প্রেশার দিলে নার্ভের প্যারালিসিস হয়ে যাওয়ার একটা প্রবণতা, যাদের এইগুলো থাকে তাদের ওই হাতগুলো দুর্বল হয়ে যায়। কিন্তু এটা ক্ষণিকের জন্য হয়, কিছুক্ষণ পরে আবার যখন আমরা ঘুম থেকে জেগে উঠি, তখন যেহেতু বডির প্রেশারটা হাতে পড়লো না, তখন আমাদের হাতটা ধীরে ধীরে রিলিজ হয়ে গেল, ঠিক হয়ে গেল। কিন্তু যদি এটা আপনার বারবার হয়, একবার দুবার হলো জীবনে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা আপনাদের বারবার হয়, তাহলে জানতে হবে ওই জেনেটিক কন্ডিশনটা আপনার থাকতে পারে, যাকে বলা হয় HNPP, হেরিডিটারি নিউরোপ্যাথি উইথ লায়াবিলিটিস টু প্রেশার পালসি। এই জিনিসটা যদি আপনার হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আপনাকে নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এই জিনিসের সমাধানের জন্য তার সঙ্গে সংস্পর্শে থাকতে হবে। এবং যদি আপনার এই সিমটমটা বারবার হয়ে থাকে, আপনার ফ্যামিলিতে কারোর হয়নি, শুধু আপনার হচ্ছে, তাহলে দেখতে হবে আপনার শরীরের ভিটামিনগুলো, বিশেষ করে ভিটামিন B12 ঠিক আছে কিনা, কারণ আমাদের ভিটামিন B12 নার্ভের পুষ্টি দেয়। আপনাদের এই সমস্ত প্রশ্নগুলো দেখে আমার এটাই মনে হচ্ছে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এই লাইভ ডিসকাশন হয়তো সবকিছু দিয়ে উঠতে পারবো না। এই জন্যই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে নিউরো জাগরণ, ওই ইউটিউব চ্যানেলে এই সমস্ত বেশিরভাগ প্রশ্ন আমরা যেগুলো করছেন, এই সমস্ত প্রশ্নগুলোর একদম সুন্দর ডেসক্রিপশন, গ্রাফিক্স করে করে একদম শুদ্ধ বাংলায়, কোনো মেডিকেল টার্ম ইউজ না করে বোঝানো আছে। আপনারা নিউরো জাগরণ চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি দর্শকদেরকে অনুরোধ করব, যারা যারা আমার চ্যানেল দেখেন রেগুলার, তারা আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করুন, তাহলে বাকিটার জন্য সুবিধা হবে। আচ্ছা, ঘুমন্ত অবস্থায় মানুষের লাল পড়ে কেন? আচ্ছা, ভালো প্রশ্ন। ঘুমন্ত অবস্থায় লাল পড়া, আচ্ছা ধরুন আমি আপনার সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে আমার মুখে তো অনেকবার থুতু এলো, আমি এই থুতুগুলোকে কি করলাম, আমি গিলে নিলাম। এইটা আমাদের সবার কাজ, আমরা সবাই এটাই করি। মুখে থুতু এলে কথা বলার সময় আমরা সেটাই গিলে নিই, বা আমাদের জাগ্রত অবস্থায় যদি মুখে থুতু আসে, সেটাকেও কিন্তু আমরা গিলে নিই। আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের ঘুমানোর সময় আমাদের কিন্তু হাত, পা, মুখ, এই সমস্ত মাংসগুলো প্যারালাইসিস হয়ে যায়, এগুলো দুর্বল হয়ে যায়। প্রতিটা মানুষেরই ঘুমের সময় এটা হয়, এটা কোনো অ্যাবনর্মাল নয়, এটা কোনো অস্বাভাবিক জিনিস নয়। ঘুমের সময় পুরো বডির প্যারালাইসিস হয়ে যাওয়া, পুরো বডির মাংসগুলো দুর্বল হয়ে যাওয়া, এটা নর্মাল। তখন আমাদের জিভও দুর্বল হয়ে যায়, আমাদের মুখও দুর্বল হয়ে যায়, আমাদের ঠোঁটও দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে তখন কারোর যেহেতু ঠোঁট দুর্বল হয়ে গেছে, তখন মুখটা হাঁ হয়ে যাচ্ছে, মুখটা একটু খুলে যাচ্ছে, জিভটা যেহেতু দুর্বল হয়ে গেছে, আমরা থুতুগুলো গিলে নিতে পারছি না, তখন কোনো একটা সাইডে দিকে সে হেলে শুলে তার মুখ থেকে থুতুগুলো বেরোতে থাকে। এই যে ঘুমের সময় লালা পড়া, এটা হচ্ছে এটারই কারণ। অনেক ক্ষেত্রে অনেক মানুষের পড়ে, অনেক মানুষের পড়ে না। যাদের মুখ থেকে লালা বেশি বেরোয়, যাদের গলাটা একটু অসুবিধা আছে, যারা নাক ডাকে, তাদের মুখ থেকে লালা বেরোনোর পরিমাণ অনেকটা বেড়ে যায়, বা যাদের মুখের থুতু হওয়ার একটা রোগ আছে সেটা বেশি হয়, তাদের ঘুমের মধ্যে লালা পড়ার প্রবণতা আরও বেড়ে যায়। আবার যাদের বিভিন্ন দাঁতের ইনফেকশন আছে, মুখের ইনফেকশন আছে, তাদেরও মুখে প্রচণ্ড লালা তৈরি হয়, সেটাও মুখ থেকে লালা বেরোনোর একটা কারণ হতে পারে। যদি আপনার মুখ দিয়ে লালা বেরোয়, সেটা যদি আপনার ছোটোবেলা থেকেই থাকে, তাহলে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি আপনার এখন হঠাৎ করে মুখ দিয়ে লালা বেরোনো শুরু হয়েছে, আগে বেরোতো না, তাহলে অতি অবশ্যই আপনি নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, এটার পেছনে কোনো মারাত্মক রোগ লুকিয়ে থাকতে পারে। আচ্ছা, একজন ডাক্তারবাবু মেসেজ করেছেন, আমি ফার্স্ট ইয়ার ডাক্তারের স্টুডেন্ট, অনেক কিছু শিখছি, ভালো লাগছে। থ্যাংক ইউ ডক্টর। আমি জানি যে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি সেটা বিভিন্ন সাধারণ মানুষ সহ বিভিন্ন ডাক্তারদেরও বিভিন্ন উপকার করবে, কারণ এই টপিক নিয়ে ডাক্তারদের মধ্যেও চিন্তা ভাবনা, মানে জাগরণ, সচেতনতা অনেকটা কম। আমি যদি একটা কথাই বলবো, আপনারা যারা ঘুমের সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে যান, তারা গিয়ে কি বলেন?
সেগুলো একটু কমেন্টে লিখুন তো। তার আগে কি বলেন, আপনার যদি ঘুমের সমস্যা হয় আপনারা ডাক্তারদেরকে কি বলেন? আপনারা যদি ঘুমাতে না পারেন আপনারা ডাক্তারদেরকে গিয়ে কি বলেন যে আমার ঘুমের কি সমস্যা, কি বলেন? এটা একটু লিখে আমাকে জানান। আমি দেখতে চাইছি যে আপনারা ডাক্তারদেরকে কি বলেন, আর সেটা বলার জন্য আপনাদেরকে বারবার ঘুমের ওষুধ দেওয়া হয়। আমি জানতে চাইছি যে বলার ভুল নাকি শোনার ভুল, কোথায় ভুল হচ্ছে? কেন এত ঘুমের ওষুধের ইউজ করার প্রবণতা এত বেড়ে যাচ্ছে? কেন এত ঘুমের ওষুধের প্রতি আসক্তি, ঘুমের ওষুধের প্রতি নেশা এত বেড়ে যাচ্ছে? এটা আমাকে জানতে হবে। প্লিজ আপনারা লিখুন কমেন্টে, আপনাদের যদি ঘুমের সমস্যা হয় তাহলে ডাক্তারদের কাছে কি আপনারা কি বলেন? আচ্ছা, কেউ বলছে যে ঘুম ভেঙে গেলে রাতে ঘুম আসে না। আচ্ছা, বাকিটা লিখুন, আমি তারপর উত্তর করবো সবার। আচ্ছা, মলি সেনগুপ্ত বলছেন হ্যাঁ আমারও কাঁপে, হ্যাঁ ঘুমের মধ্যে অনেকেরই কাঁপে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আচ্ছা সবাই বলে পেটে কেঁচো থাকলে দাঁত কামড়ায়, এটা কি সঠিক কথা? হ্যাঁ, এই যে প্রশ্নটা চলে এলো, দাঁত কামড়ানো, শুধু দাঁত কামড়ানো নয়, আরো অনেক ফেনোমেনা আছে যাকে বলে প্যারাসোমনিয়া। দাঁত কামড়ানোর মেডিকেল টার্ম হচ্ছে ব্রুক্সিজম, BRUXISM। এই সম্বন্ধে আপনারা নেটে সার্চ করেও পড়তে পারেন, বা আপনারা নিউরোজাগরণ চ্যানেলে গিয়ে এই সম্বন্ধে আপনারা ভিডিও দেখতে পারেন। তা ব্রুক্সিজম যে রোগটা, এই ব্রুক্সিজম রোগটা সাধারণত একটা প্যারাসোমনিয়া। প্যারাসোমনিয়া মানে হচ্ছে ঘুমের মধ্যে যে বললাম মাসেলটা প্যারালিসিস হয়ে যাওয়ার কথা ছিল, বা ঘুমের মধ্যে একটা সুস্থভাবে ঘুমানোর কথা ছিল, সেই বা ঘুমের মধ্যে যে আর্কিটেকচারটা বললাম প্রথমে, এনরেম স্লিপ মানে চোখ না কাঁপা ঘুম, তারপরে চোখ কাঁপা ঘুম, এই যে একটা সমতা বজায় রেখে যে ঘুমানোর একটা কথা ছিল, সেই সমতার মধ্যে বা সেই আর্কিটেকচারের মধ্যে, সেই গঠনের মধ্যে কোনো প্রবলেম হলে ঘুমের মধ্যে বিভিন্ন গোলযোগ দেখা দিতে পারে। তার মধ্যে একটা গোলযোগ হলো দাঁত কামড়ানো। যেহেতু দাঁত কামড়ানোর সঙ্গে কিছু কিছু এতে রিসার্চে দেখা গেছে এটা কৃমির সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারে। যারা মাটি খায়, অনেক বাচ্চা মাটি খায়, তাদের মধ্যে অ্যাসিড হতে পারে, কিছু কিছু ভিটামিনের কমিতে অ্যাসিড এর সঙ্গে লিঙ্ক হতে পারে। কিন্তু এটা একটা প্যারাসোমনিয়া, অনেক সময় বড়দেরও হয়, অনেক সময় অন্যান্য রোগে, বিভিন্ন ধরনের রোগ আছে নিউরোলজিক্যাল, সেই রোগে এই ব্রুক্সিজম হতে পারে। তবে অনেক ক্ষেত্রে কৃমির ওষুধ দিলে এক্ষেত্রে লাভও হতে পারে। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমি একদিন ডাক্তারকে বলেছি পিঠে ব্যথা, লং আওয়ার স্টাডি করার জন্য, তো আমাকে ঘুমের ওষুধ দিল। ওকে, আচ্ছা, সমীক বলছেন ঘুমের জন্য কোন ডাক্তারকে দেখানো উচিত? আচ্ছা, ঘুমের জন্য সাধারণত দেখুন, ঘুমের যে সমস্যা, প্রথম কথা বলি যে ঘুমের সমস্যার প্রথম ডাক্তার কিন্তু আপনি নিজে। মানে এই যেটা শেখালাম স্লিপ হাইজিন, স্লিপ হাইজিনটা আপনারা মেনটেন করুন। আগে ওই স্লিপ হাইজিনের যে প্রোটোকলটা পুরোটা বললাম, ওই ভিডিওটা দেখুন, দেখে স্লিপ হাইজিনটা শিখুন। স্লিপ হাইজিনটাকে যে ঘুমের যে সচেতনতা, সেটাকে ভালো করে শিখুন, রপ্ত করুন, করে সেটাকে ফলো করুন। তারপরেও যদি আপনার ঘুম না আসে তাহলে অতি অবশ্যই আপনাকে নিউরো মেডিসিনের ডাক্তারকে পরামর্শ করা উচিত। নিউরো মেডিসিনের ডাক্তারবাবুকে আপনি যখন ঘুমের সমস্যার কথা বলবেন, আপনি কিন্তু যদি এটা বলে দেন, আমি অনেকজনের কাছে শুনলাম যখন প্রশ্নটা করলাম যে আপনার ঘুম না হলে আপনি ডাক্তারকে কি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বলে ডাক্তারবাবু আমার ঘুম আসছে না, বা আমার ঘুম কম হয় ওষুধ দিন। এবং এইখানেই তাদের কনসালটেশন শেষ হয়ে যায়, যে না এই মানুষটা ঘুম আসছে না, ঘুমের ওষুধ দিতে হবে। বা মানুষটা যদি বলছে ঘুম আসছে না, তাহলে তাদের ঘুম বেশি হওয়ার তাহলে ওষুধ দিই, তাহলে ঘুম ঠিক হয়ে যাবে। এখানেই কিন্তু গোলযোগটা, এখানেই কিন্তু প্রবলেমটা লুকিয়ে রয়েছে, যে ঘুম না আসা মানেই কিন্তু ঘুমের ওষুধ নয়। আপনারা এই কমেন্টের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো, সেটা হলো স্লিপ কোয়েশ্চেনার। মানে ঘুম না আসার কিছু কিছু কোয়েশ্চেন আছে, কিছু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন অনুসারে আপনি ডাক্তারকে ইনফরমেশন দিন। সেই প্রশ্নর অনুপাতে, সেই প্রশ্নের উত্তর অনুসারে আপনার ঘুমটার জন্য ঘুমের ট্রিটমেন্ট দিতে হবে, ওষুধ দিতে হবে। নাকি সকালবেলা উঠে আপনাকে শুধুমাত্র একটু আলোর মধ্যে থাকলে আপনার ঘুম ভালো হয়ে যাবে, নাকি আপনাকে ঘুমের মধ্যে যে মোবাইল ব্যবহার করছেন সেগুলো একটু এড়িয়ে চলে ভালো হয়ে যাবে, নাকি আপনার যে বেড পার্টনার আপনি যার সঙ্গে ঘুমান সে প্রচন্ড নাক ডাকছে, সেক্ষেত্রে আপনার ঘুমোচ্ছে না, সেটা ঠিক করলে আপনার ঠিক হয়ে যাবে, নাকি আপনার বেডের মধ্যে ছাড় পোকা আছে যেটা কামড়াচ্ছে, সেটাকে ঠিক করে দিলে আপনার ঘুম ঠিক হয়ে যাবে। নানাবিধ কারণ থাকতে পারে। ওই জন্য স্লিপ কোয়েশ্চেনারটা খুব ইম্পর্টেন্ট। স্লিপ কোয়েশ্চেনার কি কি জিনিস, বা স্লিপ ডায়েরি কি জিনিস, সেটা হচ্ছে গত 10 দিনে আপনার যে ঘুম, সেই ঘুমের সময় আপনি বেডে কখন শুয়েছেন, কখন ঘুম এসেছে, মাঝরাতে আপনার কতবার ঘুম ভেঙেছে, ভোর রাতে আপনার কটার সময় লাস্ট ঘুম ভেঙে গেল যখন আপনি ঘুম থেকে উঠে পড়লেন, ঘুম ভেঙে যাওয়ার কতক্ষণ পরে আপনি বেড থেকে উঠেছেন, বেড থেকে ওঠার পরে আপনি সারাদিন আর কতবার ঘুমিয়েছেন, সারাদিনে আপনার কতবার ঘুম পেয়েছে, কতবার আপনি ভুলে গেছেন জিনিসপত্র, আপনার 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 মুড খুব খিটখিটে হয়ে গেছে কতবার, আপনি দুপুরবেলা ঘুমিয়েছেন কিনা, আপনি চা কখন খেয়েছেন,
আপনি কতটা টেনশনে আছেন, আপনার আর কি সমস্যা আছে, আর অন্য কোনো রোগের ওষুধ খান কিনা, অন্য কোনো রোগের ওষুধ আপনার ঘুমের সমস্যা করতে পারে কিনা, এই সমস্ত কিছু দেখার পরেই আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হবে। এর বাইরে যদি আপনার চিকিৎসা চলে থাকে, আমি জোরহাত করে আপনাকে রিকোয়েস্ট করব, আপনার কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আপনার চিকিৎসার গোলযোগ হচ্ছে। ঘুমের চিকিৎসা শুধুমাত্র আপনার ঘুম হয় কি হয় না এইটা জেনে ওষুধ নেওয়া নয়। ঘুমের চিকিৎসা হলো পুরো স্লিপ কোয়েশ্চেনার, যেটা বললাম, ঘুমের এই যে প্রশ্নাবলী, এই পুরো প্রশ্নাবলী করে পেশেন্টের কাছ থেকে উত্তর নিয়ে তার অনুসারে ওষুধ দেওয়া। এমন অনেক পেশেন্ট আমরা পেয়েছি, সে হয়তো তার প্রেশার, সুগার, হার্ট বা অন্য কোনো রোগের জন্য এমন কিছু কিছু ওষুধ খাচ্ছে যে ওষুধ খাওয়ার জন্য তার সাইড এফেক্টে তার ঘুম আসছে না। তার মানে একটা ওষুধের সাইড এফেক্টে তার ঘুম আসছে না, তখন সে ঘুম আসছে না বলে আরেকজন ডাক্তারের কাছে গেল, গিয়ে সে আবার ঘুমের ওষুধ দিল। মানে একদিকে আগুনও জ্বালাচ্ছেন, একদিকে জলও ঢালছেন, লাভটা কি? আবার অনেক সময় আমরা এটাও পেয়েছি যে কোনো মানুষ মানে ধরুন রাতের বেলা হয়তো তার বারবার পেচ্ছাপ পাচ্ছে, সেই জন্য সে তার ঘুমটা মেনটেন হচ্ছে না, তার ঘুম হচ্ছে না। তাকে যখন এই পেচ্ছাপটা ঠিক করার ওষুধ দিয়ে দিলাম, তখনই কিন্তু তার ঘুমের সমস্যার সমাধান হয়ে গেল, আর ঘুমের কোনো ওষুধই দিতে হলো না। এই সমস্ত কিছু কিন্তু আমরা মাথায় রাখতে হবে। এই জন্য স্লিপ কোয়েশ্চেনারের দিকে আপনাকে বেশি মনোযোগ দিতে হবে। স্লিপ কোয়েশ্চেনার সম্বন্ধে আপনাদেরকে সজাগ হওয়া খুব দরকার, সেটা আমি শেয়ার করে দেবো। কেউ প্রশ্ন করেছেন যে ঘুমের মধ্যে অনেক সময় মনে হয় কেউ চেপে ধরেছে, নড়তে পারি না, অনেক কষ্ট মনে হয়, কেউ আমাকে ছেড়ে দিল, এরকম হওয়ার পেছনে কারণ কি? আচ্ছা, আপনার যেটা প্রশ্ন, এই প্রশ্নর উত্তরটা কিছুক্ষণ আগে আমি কিছুটা দিয়েছি, যে ঘুমের মধ্যে আমাদের বডি প্যারালিসিস হয়ে যায়, ঘুমের মধ্যে আমাদের বডির মাংসগুলো পুরো দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়। শুধু আপনার কেউ চেপে ধরেছে মনে হচ্ছে এরকম নয়, অনেকের এরকম মনে হয় যে একটা রাক্ষস, একটা দৈত্য আমাকে তাড়া করছে, আমি দৌড়তে পারছি না, আমাকে সে ধরে ফেললো, আমার ঘুমটা ভেঙে গেল। মনে হয় না এরকম? এরকম কতজনের মনে হয়েছে যে ঘুমের মধ্যে কোনো একটা রাক্ষস, কোনো একটা দৈত্য তাকে তাড়া করছে, এবং তার সে কিছু কন্ট্রোল করতে পারছে না, সে দৌড়াতে পারছে না, রাক্ষস তাকে ধরে ফেললো? মনে হয়েছে তো আপনাদের? হ্যাঁ, এরকম অনেক জনের মনে হয়েছে। এই জিনিসটা যখন হয়, তখন তার কারণটা কি? তার প্রধান কারণ হচ্ছে আমাদের বডির মাসেলগুলো প্যারালাইসিস হয়ে যাওয়া। ধরুন আপনি হাত এইভাবে রেখে ঘুমিয়েছেন, বুকের উপর হাতটা এইভাবে রেখে ঘুমিয়েছেন, যেহেতু আপনার হাতের মাসেলটা, হাতের মাংসগুলো প্যারালাইসিস হয়ে গেছে, তখন কি হচ্ছে, আমাদের যে হাতের যে ভার, সেই হাতের ভারটা বুকের উপর পড়ছে, ঘুমিয়ে রয়েছি, তখন মনে হচ্ছে যে আমার বুকের মধ্যে কেউ কিছুটা চেপে আছে। আপনার হাতের ভারের জন্য, আপনার বডির অঙ্গ প্রত্যঙ্গের ভারের জন্যই আপনার ঘুমের মধ্যে এই সমস্যাটা হয়। ওই জন্য কোনো একটা সাইডে কাত হয়ে ঘুমালে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তা অনেক মানুষের অনেক প্রশ্ন, আমি একটাই কথা বলবো যে সময় অনেক সংক্ষিপ্ত। আমি আপনাদের এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে, বা আরও যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনারা কমেন্ট বক্সে করুন। আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে নিউরো জাগরণ, আমি কাউকে বলবো যে এই লিঙ্কটা এই কমেন্ট বক্সে শেয়ার করে দিতে। ওই নিউরো জাগরণ চ্যানেলে যান, ওই চ্যানেলে গিয়ে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজুন, আপনারা পেয়ে যাবেন। সেই প্রশ্ন অনুসারে, সেই শিক্ষা অনুসারে আপনারা পালন করুন, আপনাদের জীবনের ঘুমের সমস্যার প্রভূত সমাধান হবে। ঘুমের ওষুধের প্রতি যে আপনাদের আসক্তি, সেখান থেকে আপনারা নিষ্কৃতি পাবেন। এবং আমি আশা করি নেক্সট টাইমে যখন আপনারা ডাক্তারদের কাছে যাবেন, আপনারা ঘুম হচ্ছে না এই কথাটা আর বলবেন না, লিখে নিয়ে যান। এই যে বললাম স্লিপ কোয়েশ্চেনার, এটা লিখে নিয়ে যান, লিখে নিয়ে গিয়ে এই ব্যাপারটা পুরো ডিটেলসে পড়ুন। তাহলে দেখবেন ঘুমের সমস্যার সমাধান শুধু ওষুধ আর হবে না। যদি ঘুম ব্যাপারে যে কোনো সমস্যার যদি কোনো আপনারা সমাধান চান, আমার সঙ্গে পার্সোনালি কনসাল্ট করতে চান, তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের ঘুমের সমস্যার সমাধানের জন্য আমি আছি। এই সংক্রান্ত যদি আরও যদি কিছু আপনারা তথ্য চান, তাহলে আপনারা অতি অবশ্যই আমার এখানে কমেন্ট করতে পারেন। আমি নেক্সট যে লাইভে আসব, সেই লাইভে আমরা এই সময় জানাতে পারি। আপনাদের যদি আর অন্য কোনো নিউরোলজিক্যাল টপিক নিয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান।
আমি নেক্সট যে লাইভটা করব নেক্সট উইক, সেই নেক্সট উইকের লাইভ ডিসকাশনে সেই টপিক নিয়ে আমি ডিসকাস করব। আপনাদের যার যা প্রশ্ন আছে নিউরোলজিক্যাল যে কোনো রোগ নিয়ে, ঘুম, প্যারালাইসিস, পার্কিনসন ডিজিজ, হাত কাঁপা, ভুলে যাওয়া, স্ট্রোক, চোখে দেখতে না পাওয়া, বাচ্চাদের না বাড়া, বাচ্চাদের কথা বলতে দেরি হওয়া, বাচ্চাদের অটিজম, খিঁচুনি, এপিলেপসি, যাবতীয় যা রোগ, যা জিনিস নিয়ে আপনারা জানতে চাইছেন আমাকে জানান। আমি প্রতি সপ্তাহে একটা করে লাইভ ডিসকাশন আসার চেষ্টা করব। আমার যেটা উদ্দেশ্য এই সমস্ত ডিসকাশনের মধ্যে দিয়ে সেটা হচ্ছে যে আমাদের বাঙালিদের মধ্যে যে হারিয়ে যাওয়া যে গৌরব, সেই গৌরব ফিরিয়ে আনা। মানে ডাক্তারির যে মাধুর্য আমাদের ছিল, সেই মাধুর্য ফিরিয়ে আনা। তার জন্য আমার মনে হয় যে ইনফর্ম পেশেন্টের শিক্ষিত হওয়া খুব দরকার। পেশেন্ট ঠিকঠাক করে প্রশ্ন করলে ঠিকঠাক করে সে চিকিৎসা পাবে, আমি মনে করি। ওই জন্য পেশেন্টকে আগে শিক্ষিত হতে হবে একটু, যাতে সে কি প্রশ্ন করবে, কি বলবে সে যেন বুঝতে পারে। ওই জন্য আপনাদের টপিকগুলো আপনারা এখানে প্রশ্ন করুন। এবং আপনারা যদি নিউরো জাগরণ যদি চ্যানেলটা সম্বন্ধে না জেনে থাকেন, তো নিউরো জাগরণ চ্যানেলে যান, ইউটিউবে নিউরো জাগরণ চ্যানেলে গিয়ে সেখানে আপনি আমার এই সমস্ত নিউরোলজিক্যাল টপিকের একদম গোদা বাংলায় বানানো বিভিন্ন এডুকেশনাল শিক্ষামূলক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার ঘুমের জাস্ট 1 থেকে 2 ঘন্টা বাকি আছে, তার মধ্যে ঘুম সংক্রান্ত কিছু আলোচনা আমরা করলাম। নেক্সট ডিসকাশনের জন্য আমি ওয়েট করব আপনাদের প্রশ্নের জন্য। আপনাদের প্রশ্ন অনুসারে আমি নেক্সট ডিসকাশনে আসবো কয়েকদিনের মধ্যে, সেটা আমি জানিয়ে দেবো। ভালো থাকবেন।